নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব বনফুলের লেখা মানদণ্ডের পঞ্চম পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। পঞ্চম পর্ব। আকাশ বিহারের ঠিক নিচেই হিরণ্যগর্ভ অপেক্ষা করছিলেন। তুঙ্গশ্রী হাতি থেকে নামবা মাত্রই তিনি রহমনকে বললেন, রহমন, তুমি একটা কাউকে ঘিরে মন্মথবাবুর কাছে খবর পাঠিয়ে দাও যে দাঙ্গা হবে না বলে আমরা আর গেলাম না। হাতিটা রাখো, এখনই আমরা মুরারিপুর যাব। বহুত খুব। তুঙ্গশ্রীর দিকে ফিরে হিরণ্যগর্ভ বললেন, আসুন, ওপরে ওঠা যাক। ঘোরানো সিঁড়ি দিয়ে দুজনে উপরে উঠতে লাগলেন। এই ব্যাপারটা কি? কিছুই নয়, উঁচু টাওয়ার একটা, 7 তলা উঁচু। প্রত্যেক তলায় একটি করে ঘর আছে। 7 তলার ওপর রেলিং দিয়ে ঘেরা খোলা ছাদ। বাস, আর কিছু নেই। লটারিতে একবার হঠাৎ কিছু টাকা পেয়ে যাই, সেই টাকা দিয়ে এটা করেছিলাম। কি হয় এটাতে? এমনি পড়ে থাকে। আমি মাঝে মাঝে বিশ্রাম নেবার জন্য পালিয়ে আসি এখানে ছোটোখাটো টেলিস্কোপও আছে আমার, সেইটা দিয়ে মাঝে মাঝে জ্যোতিষচর্চাও করি। আমার মুরারিপুর স্কুলের ছেলেরাও মাঝে মাঝে আসে এখানে, রাত্রে থাকে, টেলিস্কোপ দিয়ে আকাশ দেখে। তাদের উৎসাহ যদি দেখেন একবার। 4 তলা পর্যন্ত উঠে হাঁপিয়ে পড়লেন তুঙ্গশ্রী। এর মধ্যেই হাঁপিয়ে পড়লেন? আচ্ছা বসুন, এই ঘরটায় ঢুকে বিশ্রাম নেওয়া যাক একটু। এই ঘরটায় চৌকি টৌকি আছে বোধহয় একখানা। চৌকি ছিল। তুঙ্গশ্রী কিন্তু বসলেন না, ঘুরে ঘুরে ঘরটা দেখতে লাগলেন। প্রকাণ্ড ঘরটা এবং সম্পূর্ণ গোল, চতুর্দিকে জানালা, বহুদূর পর্যন্ত দেখা যায়। 2টি জানলার মাঝে মাঝে মহাপুরুষদের ছবি। মুগ্ধ হয়ে দেখছিলেন তুঙ্গশ্রী। সিঁড়িতে পদশব্দ শুনে সপ্রশ্ন রীতিতে ঘাড় ফেরালেন তিনি হিরণ্যগর্ভের দিকে। মাস্টারমশাই আসছেন বোধহয়। উনি আকাশবিহারের ইনচার্জ, আমাদের স্কুলের হেডমাস্টার ছিলেন। রিটায়ার করে এখানেই আছেন। 3 কুলে কেউ নেই। দ্বার প্রান্তে দীর্ঘাকৃতি আলখাল্লা পরিহিত একটি পুরুষ এসে দাঁড়ালেন। হাতে একগোছা ঘেটু ফুল, মাথায় চুল পাকা, বাবরির আকারে ঘাড়ে এসে পড়েছে। গোবদাড়িও পাকা, চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা স্নিগ্ধতা। হিরণ্যগর্ভ এগিয়ে গিয়ে প্রণাম করলেন। অনেকদিন আসনি, তোমার স্কুলের ছেলেদের খবর পাঠাবো ভাবছিলাম। শুনি আজকাল সন্ধ্যায় একটু পরেই দেখা যাচ্ছে বেশ মঙ্গলও। দুজনেই সিংহরাশিতে এসেছেন। আমি একে মুরারিপুর স্কুলে নিয়ে যাব এখনই, তখন বলে আসবো তাদের। তুঙ্গশ্রীর দিকে চেয়ে মাস্টারমশাই বললেন, একে আগে তো দেখেছি বলে মনে পড়ছে না। না, ইনি আর কখনো আসেননি। তোমার স্কুলের গৃহস্থালিতে লক্ষ্মীর প্রয়োজন একটি। মায়েদের কাছে না শিখলে শিক্ষাটা ছেলেদের ঠিক মনের ভিতর প্রবেশ করে না। শিক্ষা ব্যাপারে এর ঝোঁক আছে বুঝি? আছে কি না ঠিক বোঝা যায়নি এখনো। মৃদু হেসে হিরণ্যগর্ভ বললেন, ও। তারপর একটু চুপ করে থেকে মাস্টারমশাই বললেন, তোমরা উপরে যাচ্ছ তো? আমি ছিলাম এতক্ষণ ওপরে, নিচে যাই এবার। সারাদিন আর কোনো কাজ নেই তো, কেবল ওপরে আর নিচে, ওপর আর নিচে। সারা জীবনই মনে হচ্ছে এই করেছি কেবল। একটু হেসে দ্বারের দিকে অগ্রসর হলেন মাস্টারমশাই। হঠাৎ আবদারের সুরে হিরণ্যগর্ভ বললেন, একটা গান শোনাবেন মাস্টারমশাই? অনেকদিন শুনিনি আপনার গান। একটু মাথা হেঁট করে দাঁড়িয়ে রইলেন। তারপরে বললেন, আচ্ছা বেশ, শোনো। গলা তো আমার তেমন মিষ্টি নয়, তোমার ভালো লাগতে পারে। এর লাগবে না বোধ হয়। আমারও লাগবে, হেসে বললেন তুঙ্গশ্রী। না শুনে ঠিক করলে কি করে সেটা? আচ্ছা শোনো। মাস্টারমশাই গান ধরে দিলেন। ওরে ভাই মোদের দেশে আকাশ নেমেছে গঙ্গা কূলে, গঙ্গাধারা সাগরে মেশে,
আধার শুনিয়া আলোর ভাষণ, তুচ্ছ করে সে পাঁকের শাসন, সেই শতদলে নিজের আসন পাতেন মোদের বাণিজ্যে এসে। যে দুর্বার রহে পায়ের তলায়, পুজোর ডালায় সেই তো আগে, মাটি আর খড়ের স্বপ্ন মিশায়ে দেবতারে গড়ি কি অনুরাগে। সহস্র রবি যে আকাশে জ্বলে, আকাশ প্রদীপ জালি তারি তলে, তুলিয়া ধরি যে মাটির মহিমা, আকাশের বুকে মোড়াই হেসে মোদের দেশে। গানটা শুনতে শুনতে তুঙ্গশ্রীর মনে হলো এদেশের আদর্শে সত্যিই বড় কিছু ছিল বোধহয় একটা, যা আমরা হারিয়ে ফেলেছি। পায়ের তলার মাটি আর দুর্বাকে পূজার উপকরণ করেছিল যারা, তাদের কাছে মানুষ নিশ্চয়ই ছোট ছিল না, যতই অবনত হোক সে মানুষ। অন্যমনস্ক হয়ে পড়লেন তিনি একটু। হলো তো এইবার, চলি আমি। উঠে পড়লেন মাস্টার মশাই। চমৎকার লাগলো গানটা, আপনারই তৈরি নাকি? এইসব গান কোনো বিশেষ লোকের তৈরি নয়, এই দেশের মাটিরই কবি। বেদের যুগ থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ পর্যন্ত সবাই এই গান গেয়েছেন, কথায় একটু অদল বদল করে। আমার কি এত বড় স্পর্ধা হতে পারে যে আমি বলবো এটা আমার তৈরি? একটু হাসলেন, তারপর ধীরে ধীরে বেরিয়ে গেলেন। চলুন উপরে যাওয়া যাক, চলুন। উপরে উঠতে উঠতে হিরণ্যগর্ভ বললেন, অদ্ভুত লোক মাস্টার মশাই। উনি কি আপনার মুরারিপুর স্কুলের হেডমাস্টার হয়েছেন এখন নাকি? না, উনি মুরারিপুর স্কুলের কেউ নন, অথচ সব। যখন খুশি যান, যতক্ষণ খুশি থাকেন, হেন বিষয় নেই যা জানেন না। মাইনে কত দেন? মাইনে? ওকে মাইনে দেবার কথা ভাবতেও পারি না, তবে ওর প্রয়োজন সব মিটিয়ে দিই। এখানে একলা থাকেন? উনি আর ধনপত সিং থাকেন। ধনপত এখানকার রক্ষক, ওর রান্না বান্নাটা করে দেয়। ওর হাঙ্গামাও নেই বেশি, একাহারি লোক, বেশিরভাগ দিনই দুধ আর ফল খান। আবার কয়েক মিনিট নীরবে কাটল। হিরণ্যগর্ভ মাস্টারমশাইয়ের কথা বললেন, আমার রিসার্চের প্রেরণা উনিই দিয়েছিলেন। বলেছিলেন, খোঁজো খোঁজো, সারা জীবন খোঁজবার সাধনাই বিজ্ঞানের সাধনা। বিলিতি ওষুধের ফেরিওয়ালা হয়ে জীবনটা কাটিয়ে দিও না শুধু। আচ্ছা, আপনার রিসার্চটা কী নিয়ে বলুন তো? রিসার্চটা বলছি, বসুন আগে ভালো করে। ছাতের ওপরে এসে পড়েছিলেন তারা। গোল ছাতের চারিদিকে সিমেন্টের গোল বেঞ্চিও ছিল। বসবার আগে তুঙ্গশ্রী দাঁড়িয়ে রইলেন খানিকক্ষণ। এত বড় বিরাট দিকচক্র রেখা দেখেননি তিনি আর ইতিপূর্বে। কলকাতায় মনুমেন্টে উঠেছিলেন একবার, কিন্তু অসংখ্য পাকা বাড়ি আর কলের চিমনির আবরণে দিগন্তের রূপটা যে ঢাকা পড়ে গিয়েছিল। যোজন বিস্তৃত রৌদ্রস্ভাসিত সবুজ মাঠের প্রান্তে আকাশের এমন বিরাট নীল রূপ আর কখনো দেখেননি তিনি। হিরণ্যগর্ভের কথায় আত্মস্থ হয়ে বসলেন। আমার রিসার্চটা খুব যে একটা আজগুবি ব্যাপার তা নয়। আমি প্রমাণ করতে চাইছি যে ব্যাকটেরিয়াই রোগের আসল কারণ নয়। কারণ আপনাকে বলেছিলাম, আপনার মনে আছে বোধ হয়, যে ব্যাকটেরিয়ারা উদ্ভিদ। অসুস্থ মানুষের দেহে ব্যাকটেরিয়া নামক উদ্ভিদ আমরা পাই বটে, কিন্তু তারা থেকে একটা নিঃসংশয়ে বলা যায় না যে ব্যাকটেরিয়ারাই রোগের কারণ। অসুখের সময় মানুষের দেহের তাপও বেড়ে যায় অনেক সময়, কিন্তু সেটা তো অসুখের কারণ বলে ধরি না আমরা, ওটা অসুখের একটা লক্ষণ বলে ধরি। আমার মনে হয় অসুস্থ দেহে ব্যাকটেরিয়ার আবির্ভাবও তেমনই একটি লক্ষণ। পোড়ো বাড়ির ছাদে যেমন অশক্ত চারা গজায়, মেঝেতে যেমন ঘাস হয়, তেমনি অসুস্থ দেহ এই ব্যাকটেরিয়ারা জন্মায়। জলে স্থলে চতুর্দিকে ছড়ানো রয়েছে ব্যাকটেরিয়ার বীজ। সকলেই আমরা প্রতি মুহূর্তে ব্যাকটেরিয়া খাচ্ছি, নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে নিচ্ছি, কিন্তু সকলেই তো একসঙ্গে অসুখে পড়ছি না। আমাদের শাস্ত্রে অবশ্য ভাইটালিটি বলে একটা জিনিসের উল্লেখ আছে। আমি চেষ্টা করছি রসায়নের ভাষায় ওই অস্পষ্ট কথাটাকে তর্জমা করতে। আমি বার করতে চেষ্টা করছি শরীরের কোনো জিনিসটায় ঘাটতি বা বাড়তি হলে টাইফয়েড নামক উদ্ভিদ আমাদের দেহে জন্মাবার সুযোগ পায়।
আমি সুস্থ জানোয়ারকে টাইফয়েড খাইয়ে দেখেছি, তাদের কিছু হয় কি না। ওই বাদরটাকে খাওয়াচ্ছি, ওই সাপটাকে দুধের সঙ্গে খাইয়ে দেখেছি, কিছু হয়নি। ইঞ্জেকশন দিয়েছি, তাও কিছু হয়নি। বাদরটাকে ইঞ্জেকশন দিয়েছি একটা, এতেও যদি ওর কিছু না হয়, আমি নিজে পিওর কালচার খেয়ে দেখব খানিকটা। অর্থাৎ কক্স পস্টুলেটগুলো হাতে কলমে করে রেখেছি আর কি। সাপটাকে ইঞ্জেকশন দিচ্ছেন কেন? সাপ হচ্ছে রেপটাইল, কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল। যেসব ব্যাকটেরিয়ারা আমাদের মানে হট ব্লাডেড অ্যানিম্যালদের অসুখের কারণ, তাতে ওদের কিছু হয় কি না এই দেখছি আর কি, কৌতূহল। ব্যাকটেরিয়ার কালচার আপনি নিজে খাবেন? হ্যাঁ, যদি দরকার হয়। দরকার কখন হবে? যদি বাদরটার কিছু না হয়। বাদরটা যদি কিছু হয়, তাহলে ওর রক্ত নিয়ে দেখব যে রক্তে কোন জিনিসের অভাব হয়েছে কিনা। বাদরটা যদি সুস্থ ছিল, তখন ওর রক্তের সমস্ত রকম পরীক্ষা আমি করেছি, আমার নিজের রক্তেরও করে দেখেছি। অনেক টাইফয়েড রোগীরও রক্ত পরীক্ষার রেকর্ড আছে আমার কাছে। তুঙ্গস্থ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। লোকটা বলে কি, টাইফয়েডের ব্যাকটেরিয়া নিজে খাবে? তা তো বুঝলাম, কিন্তু আপনি নিজে টাইফয়েডের ব্যাকটেরিয়া খাবেন? আপনার ভয় করবে না? আপনার মুখে তো একথা সাজে না তুঙ্গশ্রী দেবী। পুলিশের গুলির মুখে আপনি এগিয়ে গিয়েছিলেন কি করে? আপনার ভয় করেনি? পরস্পর পরস্পরের দিকে চেয়ে রইলেন ক্ষণকাল। তারপর হিরণ্যগর্ভ বললেন, সত্যের সন্ধানে যারা যাত্রা করেছে, অসত্যের বিরুদ্ধে যাদের অভিমান, তাদের নিজেদের সুখ দুঃখ বা ভয় ভাবনা থাকতে নেই। একথা অবর্ণনীয় আনন্দে পূর্ণ হয়ে উঠলেও তুঙ্গশ্রীর বুক। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, কাল ঘি নিয়ে কি করছিলেন? একটু হেসে হিরণ্যগর্ভ বললেন, যক্ষার সম্বন্ধে একটা উদ্ভট ধারণা আমার মাথায় ঢুকেছে। একজন ফরাসি বিজ্ঞানীকেই বোধহয় এই বিষয়ে প্রবন্ধ লিখেছিলেন একটা, সেইটিকেই আর একটু নেড়েচেড়ে আমি দেখছি। যক্ষা সম্বন্ধে কিছু করেছেন নাকি আপনি? নিজের যক্ষাগ্রস্ত ভাইটির কথা মনে পড়ে গেল তুঙ্গশ্রীর। না, করিনি কিছু এখনো। রিসার্চের ব্যাপারে চট করে কিছু করা যায় না, কেবল হাতড়ে বেড়াতে হয়। সত্যটা কেবলই যেন এড়িয়ে যেতে চায়। রবীন্দ্রনাথের গানের চমৎকার একটা লাইন আছে, সেই সুন্দর খেটে যায় এই সম্বন্ধে, যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে। কিছুতেই যেন ধরা যায় না। হাসি মুখে চেয়ে বসে রইলেন। তবু কি করেছেন শুনি না? কিছুই করিনি, কল্পনা করেছি খালি। কল্পনাটা বলতে অবশ্য আপত্তি নেই। তাহলে আমাদের খাদ্যদ্রব্য কি করে হজম হয় তা একটু বলতে হয়। আমাদের খাদ্যদ্রব্য হচ্ছে প্রোটিন, অর্থাৎ আমিষ জাতীয়, কার্বোহাইড্রেট শ্বেতসার জাতীয়, ফ্যাট ঘি জাতীয়, তাছাড়া ভিটামিন, সল্ট, জল এসবও আছে। আমরা যখন খাই তখন এক জল টল ছাড়া প্রত্যেকটা জিনিস হজম হয়, মানে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যাতে সেগুলো আমাদের রক্তে সহজে প্রবেশ করে, দেহের কাজে লাগতে পারে। রক্তে প্রবেশ করবার বেলায় কিন্তু বেশ একটা মজা হয়। সব খাবারই লিভারের ভেতর দিয়ে যায়, কেবল এক ফ্যাট ছাড়া। ফ্যাটকে রক্তে নেবার জন্য প্রকৃতি আলাদা একটা রাস্তা বানিয়েছে। সেটা একটা সরু নলের মতো জিনিস, পেটের ভেতর থেকে বুকের ভিতর দিয়ে সোজা সেটা এসে আমাদের গলার কাছে ভিনাস সিস্টেমে মিশেছে, অর্থাৎ ফ্যাট সোজা এসে ভিনাস ব্লাডে পড়ছে। সেখান থেকে যাচ্ছে রাইট হার্টে, রাইট হার্ট থেকে লাংসে। সেই জন্য মনে হয় যে লাংস হয়তো কেবল নিঃশ্বাস প্রশ্বাস নেবার যন্ত্রই নয়, হয়তো ফ্যাট হজম করার সাহায্যও কিছু কিছু করে। এখন যক্ষার যে জীবাণু আমরা দেখি, তার বিশেষত্ব হচ্ছে সেটা অ্যান্টিফাস্ট, অর্থাৎ ফুকসিন নামক একটা লাল রঙের সঙ্গে তাকে যদি কিছুক্ষণ গরম করা যায়, তাহলে ওর গায়ে লাল রঙের একটা ছোপ ধরে যায়। সব ব্যাকটেরিয়ারই ধরে, কিন্তু ওর গায়ে লাল রঙটা খুব পাকা হয়ে যায়, অ্যাসিড দিয়ে ধুলেও ওঠে না, তাই ওর নাম অ্যাসিড ফাস্ট। ওর এই অ্যাসিড ফাস্টত্বর কারণ বৈজ্ঞানিকরা বলেছেন যে ওর গায়ে নাকি ফ্যাটের তৈরি একটা ওয়ার পরানো থাকে,
ফ্যাটি ক্যাপসুল বলেছেন তারা এই ওয়ারকে। আমি ভাবছি লাংস নামক পরিপাক যন্ত্রের কোনো প্রকার অপটুতার জন্য যদি ফ্যাট হজম না হয়, তাহলে সেই অর্ধেক হজম করা ফ্যাট হয়তো লাংসে থেকে যায়। খাবার হজম না হলে খাবার যেমন পেটের থেকে নামতে চায় না, তেমনি ফ্যাট হয়তো লাংসে থেকে যায় এবং সাধারণ যেসব ব্যাসিলাস লাংসে সাধারণত থাকে তারা ওই ফ্যাটের সমুদ্রে হাবুডুবু খেতে থাকে এবং ক্রমশ তার গায়ে একটা ফ্যাটের ওয়ার মানে ক্যাপসুল হয়ে যায়। যক্ষ্মার যে বীজাণুকে আমরা যক্ষ্মা রোগের কারণ মনে করছি সেটা হয়তো কারণ নয়, লক্ষণ। আসল যক্ষ্মা হয়তো ঘি জাতীয় জিনিস পরিপাক করবার ক্ষমতার অভাব, ডায়াবেটিস যেমন কার্বোহাইড্রেট পরিপাক করার অক্ষমতা। যক্ষ্মার জ্বর হয় তার কারণ সম্ভবত ওই অজীর্ণ ফ্যাট শরীরে ঢুকলে যে জ্বর হয় তার প্রমাণ আমরা পাই মিল্ক ইঞ্জেকশন করলে। তাছাড়া আর একটা জিনিস দেখুন, বহু প্রাচীনকাল থেকে যক্ষ্মার চিকিৎসা হচ্ছে সহজপাচ্য ফ্যাট খাওয়ানো। যক্ষ্মা হলে শরীরের চর্বির ডিপোগুলো আগে খালি হয়ে যায়। আপনার বোধহয় বিরক্তি ধরছে নয়? এবার চলুন ওঠা যাক। কেমন লাগলো আপনার এই জায়গাটা? চমৎকার। আচ্ছা, আমার এই এক ভাইয়ের টিবি হয়েছে, কি করি বলুন তো? ও তাই নাকি? স্যানিটোরিয়ামে পাঠিয়ে দিন। কেশববাবু স্যানিটোরিয়ামের একটা ব্যবস্থা করবেন বলেছেন। আমি খুব ভালো ব্যবস্থা করে দিচ্ছি আপনার। একটা স্যানিটোরিয়ামে কিছু টাকা দিয়েছি আমি, কাকুও দিয়েছেন। সেখানে আমাদের রোগীদের বিনা খরচে যাতে চিকিৎসা হয় সে ব্যবস্থা আছে। আমি একটা চিঠি দিয়ে দেবো আপনাকে, সেইটা নিয়ে আপনার ভাইকে পাঠিয়ে দিন কারোর সঙ্গে। আপনি যদি যান আরও ভালো। বেশ, যাবার সময় আপনার কাছ থেকে তাহলে একটা চিঠি নিয়ে যাব। চলুন তাহলে যাওয়া যাক। এবার আমার মুরারিপুর স্কুলটা আপনাকে দেখিয়ে নিয়ে আসি। স্কুলটা অবশ্য সবে শুরু হয়েছে, দেখবার মতো বিশেষ কিছু হয়নি। চলুন। হস্তিপৃষ্ঠে চড়ে ঘণ্টা খানেকের মধ্যেই মুরারিপুর স্কুলে পৌঁছে গেলেন তারা। বাইরে থেকে অবশ্য চমকপ্রদ কিছু চোখে পড়ল না তুঙ্গশ্রীর প্রথমে। ভিতরে ঢুকে একটু হতাশই হয়ে গেলেন। সারি সারি কতকগুলো খোড়ো ঘর, একধারে সাইকেল ঠেসানো রয়েছে কয়েকটা পুরনো চেহারার। দূরে একটা আটচালার ভিতর ছোটোখাটো একটা কারখানার মতো কি যেন, লাউ কুমড়ো শশা ঢ্যাঁড়স প্রভৃতি ছোট ছোট ক্ষেত চারিদিকে। কিছু কিছু মুরগি হাঁসও আছে, গরুও আছে কয়েকটা, গরুর গাড়িও আছে 2-3টে। হিরণ্যগর্ভ বললেন, ছেলেরা এখন চরকা কাটছে বোধহয়। কজন ছাত্র থাকে এখানে? তুঙ্গশ্রী প্রশ্ন করলেন। আপাতত 25 জন আছে, সকলেরই বয়স কম, কিন্তু এই যা দেখছেন সবই ওরা করেছে। প্রত্যেকের আলাদা আলাদা জমি আছে, নিজের হাতে চাষ করে, এইসব গাছ লাগিয়েছে ওরা। এই গরু মুরগি হাঁসের সেবা ওরাই করে, এমনকি দুধ দুইতে পর্যন্ত শিখছে। মহাত্মাজির আদর্শ করেছে এটা। তবে বেশির মধ্যে একটা ছোট একটা মোটরের ওয়ার্কশপও করেছি। একজন মোটর মেকানিক আছে, সে হাতে কলমে এদের এই কাজটাও শেখাচ্ছে। কাপড় তৈরির যাবতীয় কাজ তো শেখাবেই, এটাও শিখুক। আমার ইচ্ছে আছে আমার মিলটাকে ফের যদি চালাতে পারি তাহলে মিলের কাজটাও হাতে কলমে এদের শেখাবো। লেখাপড়া কিছু করে না এরা? করে বই কি, হিন্দি শেখে, বাংলা শেখে, মোটামুটি অঙ্ক শেখে। অঙ্ক শিখতেই হয় ওদের, কারণ নিজেদের দোকান আছে, নিজেদেরই সব করতে হয় সেখানে। ওদের মোটামুটি ইতিহাস ভূগোলও শেখানো হয়। আর ওরা প্রশ্ন করে করে এত রকমের জিনিস শিখেছে তার ফর্দ দেওয়া শক্ত। ছোট ছেলেদের মধ্যে কত অসংখ্য রকমের প্রশ্ন জাগে জানেন তো? এখানকার শিক্ষক তার যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করেন। নিজে না পারলে বই টই খুঁজে উত্তরটা বার করতে হয়। তাছাড়া আর একটা মস্ত জিনিস, 5 জনের সঙ্গে মিলে মিশে পরস্পরের সাহায্য নিয়ে সমাজে কি করে বাস করতে হয় সেটা শিখছে ওরা। নাচ গান ছবি আঁকা এসব শেখাবারও ইচ্ছে আছে, কিন্তু লোক পাচ্ছি না, ভালো শিক্ষকের বড্ড অভাব। এই স্কুল চালাতে মাসে কত করে খরচা পড়ে আপনার? আমি আপাতত 2 জন শিক্ষকের মাইনে দিই।
আর এই জমিটা আমি দিয়েছি। ছেলেরা নিজেরাই চালিয়ে নেয়, আমি ওদের খাবার চালটা দিচ্ছি আপাতত, কিন্তু কথা আছে সেই খরচটা ওরা নিজেরাই তুলে নেবে। ওই যে সব আসছে। তুঙ্গশ্রী দেখালেন একটা আটচালা থেকে এক দল ছেলে বেরিয়ে আসছে, পিছনে একজন শিক্ষকও আসছেন। হিরণ্যগর্ভ ও তুঙ্গশ্রী এগিয়ে গেলেন তাদের দিকে। হিরণ্যগর্ভকে দেখে ছুটে এলো ছেলের দল তার দিকে। কি খবর, সব ভালো তো? তাদের হাস্যোদ্ভাসিত মুখ তার এই কথার জবাব দিয়ে দিল। শিক্ষক জীবনবাবু এগিয়ে এসে হেসে বললেন, আপনি এসে গেছেন, ভালোই হয়েছে। একটা ব্যাপারের সমাধান আমরা করতে পারছি না, আপনি যদি পারেন করুন। কি সমস্যা? কেষ্ট জিজ্ঞাসা করছে, আকাশ নীল কেন? কারণটা আমি ঠিক জানি না, আমার সায়েন্স ছিল না তো। হিরণ্যগর্ভ তুঙ্গশ্রীর দিকে ফিরে বললেন, আপনি জানেন না? হেসে উত্তর দিলেন তুঙ্গশ্রী। কেষ্ট কই? 7 বছরের একটি ছেলে এগিয়ে এলো, দেখেই মনে হয় খুব ছটফটে দুষ্টু ছেলে। প্রশ্ন করে মাস্টারমশাইকে পর্যন্ত ঠকিয়ে দিয়েছে, এই গর্ব তার চোখে মুখে ফুটে উঠেছে। তোমার কি মনে হয়? তাকেই প্রশ্ন করলেন হিরণ্যগর্ভ। আমি তো যোগেনকে বলেছিলাম, কিন্তু মাস্টারমশাই বলছেন তা নয়। কি বলেছিলে যোগেনকে? বল না। যোগেনের দিকে চেয়ে কেষ্ট বলল, যোগেন একটু লাজুক প্রকৃতির ছেলে। সে ঘাড় হেঁট করে বললে, ও বলছিল যে আকাশে ধোপা আছে, যারা কালো মেঘগুলোকে কেচে কেচে সাদা করে দেয়, সেই জন্য আকাশে অত নীল। নীল দিয়ে কাপড় সাফ হয় তো। সবাই হেসে উঠলেন। হিরণ্যগর্ভ বললেন, ও কবি হবে দেখছি। আকাশের রং নীল কেন তা জানতে হলে প্রথমেই জানতে হবে যে পৃথিবীতে আমরা যত রং দেখছি তার কারণ সূর্যের আলো। সূর্যের আলোর 7টা রং আছে। আমি একদিন আতসী কাঁচ এনে দেখিয়ে দেব 7টা রং মিশে আছে বলে সাদা দেখায়। আমাদের চারদিকে এমন সব জিনিস আছে যারা সূর্যের এক একটা রঙকে শুষে নেয় নিজের ভিতরে, যে রংটা তখন আর দেখা যায় না, দেখা যায় বাকিগুলো। সূর্যের আলো যখন আকাশের ভিতর দিয়ে আসে তখন আকাশ নীল রংটা ছাড়া বাকিগুলো শুষে নেয়, তাই কেবল নীল রং দেখতে পাই আমরা। ঘাস সবুজ, তার কারণ ঘাস সবুজ রং ছাড়া বাকি রংগুলো শুষে নিয়েছে। যা আমরা লাল দেখি তা লাল রং ছাড়া রং শুষিয়ে নিয়েছে। কি কি রং আছে সূর্যের আলোতে? আর একটি ছেলে জিজ্ঞেস করলো। বেগুনি, ঘন নীল, নীল, সবুজ, হলদে, জর্দা, লাল। তাহলে যার রং কালো তাকে কালো দেখায় কেন? যে সূর্যের সব রং শুষে নেয়, কোনো রং যাতে নেই তা কালো দেখায়। আর যে সব জিনিস সাদা তার কোনো রঙই শুষতে পারে না। ও, গম্ভীরভাবে কেষ্ট বললে, একটা জিনিস কেমন রং শুষে নিতে পারে একটা যন্ত্র দিয়ে তা বেশ দেখানো যায়। দেখি যদি সেটা জোগাড় করতে পারি, তোমাদের দেখাবো এনে। কবে আনবেন? লাজুক চোখেন উৎসুক হয়ে উঠল। সব জিনিস আমার কাছে নেই, কলকাতা থেকে আনাবো। ইনি আজ কলকাতা ফিরে যাবেন, এর হাতে আনতে দেব। তারপর শিক্ষক জীবনবাবুর দিকে চেয়ে বললেন, আমার কাছে কতকগুলো বিজ্ঞানের সহজ বই আছে, পাঠিয়ে দেব সেগুলো। হ্যাঁ, আর একটা কথা মাস্টারমশাই, এদের নিয়ে যেতে বলেছে একদিন, শনি আর মঙ্গল দেখাবেন। এরা কি করবে? এরা জমি খুঁড়ে এখন কাপাস বীজ লাগাবার জন্যে। আমাদের কম্পাউন্ডের চারধারে লাগিয়ে দিচ্ছি 15 হাত অন্তর অন্তর কাপাস গাছ। বেশ, তোমরা তাহলে কাজ করোগে যাও, আমি একে নিয়ে ঘুরে বেড়াই একটু। ছেলেরা সব চলে গেল। শিক্ষক জীবনবাবু এদের সঙ্গে সঙ্গেই চলতে লাগলেন। এদের ইতিহাস ভূগোল কি বই থেকে পড়ান? তুঙ্গশ্রী জীবনবাবুকে জিজ্ঞাসা করলেন। বই থেকে পড়ানো ঠিক আরম্ভ করিনি এখনো, মুখে মুখে এইখানকার ভূগোল ইতিহাস পড়াচ্ছি। প্রথমে আমাদের এই বিদ্যালয়ের ভূগোল শিখেছে ওরা, ছবিও এঁকেছে। তারপরে এই গ্রামটার ভূগোল পড়াচ্ছি, এরও ছবি আঁকবে ওরা। ইতিহাসও ঠিক ওইভাবেই হচ্ছে। এই বিদ্যালয়ের ইতিহাস, এই গ্রামের ইতিহাস থেকে শুরু করে তারপর ক্রমে ক্রমে এগিয়ে যাওয়া যাবে। হঠাৎ দেখা গেল সামনের একটা বটগাছ থেকে একটি ছেলে লাফিয়ে নামলো। ও ওখানে কি করছিল?
বিস্মিত হিরণ্যগর্ভ প্রশ্ন করলেন জীবনবাবুকে। ও বোধহয় ওর পাখির বাসা দেখতে উঠেছিল। ছেলেটি কাছে আসতেই জীবনবাবু জিজ্ঞাসা করলেন, কি হলো বিনোদ? হতাশার সুরে বিনোদ বলল, অনেক উঁচুতে শালিকটা বাসা বানিয়েছে দেখলাম, আমার ঝুড়িতে যায়নি। কি হয়েছে? হিরণ্যগর্ভ জিজ্ঞাসা করলেন। জীবনবাবু বললেন, গাছের ওপরেও একটা ছোট্ট ঝুড়ি বেঁধে রেখে এসেছে। ওর ইচ্ছেটা কোনো পাখি এসে তাতে বাসা বাঁধুক। একটা শালিক কাল থেকে খড়কুটো নিয়ে যাচ্ছে ওখানে, তাই ও দেখতে গিয়েছিল কোথায় বাসা বাঁধছে। আমার ঝুড়িতে বাঁধছে না কেন? কি বোকা শালিকটা। তোমার ঝুড়ি পছন্দ হচ্ছে না বোধ হয়? হিরণ্যগর্ভ হেসে বললেন। কেন? বেশ চমৎকার ঝুড়ি তো। তোমার কাছে চমৎকার হচ্ছে, ওর কাছে চমৎকার নয় হয়তো। আসলে বোকা বড্ড। মুচকি হেসে এক ছুটে চলে গেল বিনোদ। হিরণ্যগর্ভ ঘুরে ঘুরে সব দেখালেন তুঙ্গশ্রীকে। ছোট যে ডিসপেন্সারিটা আছে সেখানেও নিয়ে গেলেন। একটি বৃদ্ধ কম্পাউন্ডার আপাতত সেখানকার কাজ করে, ছেলেরাই সাহায্য করে তাকে। ছোটখাটো অসুখের চিকিৎসায় এর সাহায্য নিয়েই করে সবাই। কারোর অসুখ বাড়াবাড়ি হলে হিরণ্যগর্ভের ডাক পড়ে। তিনি মাসে 2 বার করে এসে স্বাস্থ্যতত্ত্বও পড়ান, নানা রকম রঙিন ছবি আর ম্যাজিক লণ্ঠনের স্লাইড দেখিয়ে। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়লেন তুঙ্গশ্রী। রাত্রেও ঘুম হয়নি ভালো। চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছিল ক্লান্তির ছাপ। তার মনে হচ্ছিল তিনি যেন স্বপ্নের ঘোরে ঘুরে বেড়াচ্ছেন। এসব যেন বাস্তব নয়, অলীক। একটু পরে স্বপ্ন ভেঙে যাবে। কোন ট্রেনে আপনি যাবেন? 11টার সময় ট্রেন আছে একটা। আছে? সেটাতে যদি যেতে চান তাহলে এখানে আর দেরি করা ঠিক হবে না। চলুন যাওয়া যাক তাহলে। চলুন, হাতি করেই আপনাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসি একেবারে। বাড়িতে একবার নামতে হবে। আপনার জিনিসপত্রগুলো আছে, খেয়েও নেবেন একটু কিছু। আপনাকে স্যানিটোরিয়ামের সেই চিঠিটাও দিয়ে দেব। আর সায়েন্স কলেজে আমার এক বন্ধু আছে, তাকে একটা চিঠি দিয়ে দেব। যদি একটা স্পেকট্রোস্কোপ জোগাড় করে পাঠাতে পারে ছেলেদের, তাহলে দেখাবো। কাকুর সঙ্গে দেখা করবেন কি? না, দরকার নেই। বাইরে বাইরেই আমাকে স্টেশনে পৌঁছে দিন। খাওয়া দাওয়ার হাঙ্গামা আর নাই করলেন। রাস্তায় কোথায় কিছু খেয়ে নেব এখন। আমি আসবার সময় কুকারে রান্না চড়িয়ে দিয়ে এসেছি, ভাতে ভাত। দুধ আছে অবশ্য। পেয়ারা দিতে পারি গোটা কতক। পেয়ারা ভালোবাসেন নিশ্চয়ই। হিরণ্যগর্ভের চোখে এমন একটা ভাব ফুটে উঠল যেন তিনি বালক সঙ্গীকে পেয়ারার কথা বলে প্রলুব্ধ করতে চেষ্টা করছেন। পেয়ারা বিশ্রী লাগে আমার, ঠোঁট উল্টে বলল তুঙ্গশ্রী। কলা? গোটা 4 আছে বোধহয় আমার বেতের বাক্সটায়। আমার খাবারের জন্য তো ভাবছেন কেন? হাত ঘড়িটা দেখে হিরণ্যগর্ভ বললেন, 9টা 15। যেতে চান তো পা চালিয়ে চলুন একটু। তুঙ্গশ্রীর হঠাৎ মনে হলো তাকে তাড়াতে পারলেই যেন বাঁচেন হিরণ্যগর্ভ। মনে হওয়া মাত্র সমস্ত মনটা বিষাদে ভরে উঠল। প্রচ্ছন্ন অভিমানও হলো একটু। কেশব সামন্ত নিবিষ্ট চিত্তে তার গুম্ফ প্রান্তে কসমেটিক লাগাচ্ছিলেন। সত্যি দেখার মতো গোপজোড়া তার, পুরুষোচিত। যখন তিনি চিন্তিত হয়ে পড়েন তখন তিনি গুম্ফ প্রান্তে মনোনিবেশ করেন। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করবার চেষ্টা করেন সেই দুটোকে। 3জন লোক পাঠিয়েছেন তিনি, একজনও এখনো ফিরল না। 24 ঘন্টার মধ্যে 3 জনেরই ফেরার কথা, অথচ সকলেই বিশ্বাসযোগ্য। কথাটা মনে হওয়ার মাত্রই ভুরু কুঁচকে গেল। পৃথিবীতে বিশ্বাসযোগ্য কেউ আছে নাকি? শিখরিণীকে যখন বিশ্বাস করতে পারা গেল না, তখন ও প্রশ্নের সঠিক উত্তর তো বহুকাল আগেই পাওয়া গেছে। না, বিশ্বাসযোগ্য কেউ নেই পৃথিবীতে। সকলের সঙ্গেই স্বার্থের সম্পর্ক। শিখরিণীর সঙ্গে যদি স্বার্থের সম্পর্ক থাকতো, কুকুরের মতো লেজ নেড়ে নেড়ে ঘুরে বেড়াতো তার পিছু পিছু, পায়ে ধরে সাধ্য সাধনা করত, ওগো দয়া করে বকলসটা আমার গলায় পরিয়ে দাও। গুম্ফ প্রান্তে আরও 2 বার পাক দিলেন। না, একমাত্র ভরসার কথা, যাদের তিনি খেলাচ্ছেন তাদের স্বার্থের আঠাটা এত বেশি রকম
চটচটে যে যোগাযোগটা সহজে বিচ্ছিন্ন হবে না। নগদ টাকার সম্পর্ক। যে 3টি মেয়ে তাকে কেন্দ্র করে ঘুরছে, তারা প্রত্যেকেই নিজের নিজের মানুষলোকে যে নীহারিকা সৃষ্টি করেছে এবং তার মধ্যে যে সব সূর্য তারার সম্ভাবনার প্রত্যাশা করছে, তার আকর্ষণও কম নয়। আবার ভুরু কুঁচকে গেল কেশব সামন্তে। প্রত্যেকের সম্বন্ধে কি একথা খাটে? ওই জেল ফেরত অভাবগ্রস্ত বুভুক্ষু তুঙ্গশীর সম্বন্ধে নিশ্চয়ই খাটে। বিএ পাশ করা নমশূদ্রের মেয়ে বীরা দেবীর সম্বন্ধেও খাটে বোধ হয়। ঠিক বলা যায় না মেয়েটা কেমন একটু কাঠখোট্টা গোছের। কিন্তু চপলা, ওই পতিতাটাও কি তার সম্বন্ধে মোহ পোষণ করে নাকি? কেশব সামন্ত তার কাছেও অভিনয়ের ত্রুটি করেন না যদিও, কিন্তু এরকম বহু অভিনয় দেখে বারংবার প্রতারিত হয়ে চোখ ফোটেনি কি ওর? ফোটা তো উচিত। চপলাকে প্রেম বিহ্বলা রূপে কল্পনা, একটু মৃদু হাসি ফুটে উঠল তার মুখে। চপলার সঙ্গে তিনি সম্পর্ক রেখেছেন গান শোনবার জন্য নয়। চপলা জাতীয় মেয়েদের সঙ্গে লোকের সাধারণত সেই জন্য সম্পর্ক রাখে, সেই জন্যেও নয়। ওসব দিকে আর লক্ষ্যই নেই তার আজকাল। তার জীবনের একটিমাত্র লক্ষ্য এখন মেঘসুন্দর আর হিরণ্যগর্ভকে ধ্বংস করা। সেই জন্যই চপলার সঙ্গে সম্পর্ক রাখতে হয়েছে। অনেক গুন্ডা ওর হাতে আছে। গুন্ডার সাহায্য এখনো নিতে হয়নি তাকে যদিও, কিন্তু দরকার হলে তিনি নেবেন। আপাতত প্রজাদের খেপিয়ে তুলে, মিলের শ্রমিকদের খেপিয়ে তুলে হিরণ্যগর্ভের বড় সাধের আদর্শ মিলকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে লণ্ডভণ্ড কাণ্ড করবেন একটা। তারপর দরকার হলে প্রজাদের উত্তেজিত করবেন যাতে কেউ কেউ খাজনা না দেয়। আজকাল অভাবের দিনে এইসব উত্তেজনা সৃষ্টি করতে বেগ পেতে হয় না। বারুদ হয়ে আছে সবাই, স্ফুলিঙ্গ একটা ফেললেই হলো। আর ওই তুঙ্গশ্রী আর বীরা দেবীরা আর কিছু না পারুক, কথার চকমকি ঠুকে স্ফুলিঙ্গ ছড়াতে পারেন এক নদ। যে চিন্তাটা মাঝে মাঝে তার মনে বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো হানা দিয়ে যায়, সেইটা আর হানা দিয়ে গেল একবার। ভ্রু কুঞ্চিত করে গোফের ডগায় আবার পাক দিলেন বারদুই। সাম্যের এত বড় আদর্শটাকে এমনভাবে মুখোশের মতো ব্যবহার করা কি ঠিক হচ্ছে? তখনই আবার মনে হলো, ঠিক নয় বা কেন? জীবন মানে যদি যুদ্ধ হয়, তাহলে যেন তেন প্রকারেণ জয়লাভ করাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। মুখোশ কে না ব্যবহার করেছে? মহাত্মা গান্ধীর নাম করে ঘুরে বেড়াচ্ছে না খদ্দরধারী চোরের দল? ধর্মের মুখোশ পরে শিষ্যলোলুপ গুরুর দল আসর জমাচ্ছে না? হিরণ্যগর্ভের ওই আদর্শবাদটাও একটা মুখোশ, একটা পোজ। মেঘসুন্দরের মুখোশটাও নেই, অনাবৃত পিশাচ একটা। তাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে দূর করে দিয়েছিল। নাসারন্ধ বিস্ফারিত হয়ে গেল কেশব সামন্তের। স্বভাবতই লাল টানা টানা চোখ দুটো ঠিকরে বেরিয়ে পড়ার মতো হলো। ঠোঁট দুটো কেঁপে উঠল বারদুই। নিস্তব্ধ হয়ে বসে রইলেন তিনি খানিকক্ষণ। তারপর উঠে পড়লেন। উঠে তেতলার সেই ঘরটায় গেলেন যে ঘরে কাউকে ঢুকতে দেন না তিনি। প্রথমে সিঁড়িতে, তারপর ঘরে খিল বন্ধ করে দিলেন। ঘরে একটা ক্যামেরা ছিল, ফটো এনলার্জ করবার ক্যামেরা। সেইটার দিকে নিস্তব্ধ হয়ে চেয়ে রইলেন খানিকক্ষণ। মাতালছিভাবে প্রলুব্ধ দৃষ্টিতে মদের বোতল দিয়ে চেয়ে থাকে। পাশেই ড্রয়ার রুম। সন্তর্পণে ঢুকলেন সেখানে। লাল আলো জ্বাললেন একটা। যে নেগেটিভ টিনখানা ট্রেতে ভিজিয়ে রেখে গিয়েছিলেন, তুলে দেখলেন সেই তিনটেকে। তারপরেই প্রিন্ট করতে দিলেন সেগুলোকে। একটা ড্রয়ার টেনে আরও 3টে ফটো বার করলেন। এগুলো তৈরি রয়েছে, এইবার বার করা যেতে পারে। ডার্ক রুম থেকে বেরিয়ে এসে ফটো 3খানা বেশ মজবুত করে টাঙালেন দেওয়ালে সারি সারি। একটা হিরণ্যগর্ভের, একটা মেঘসুন্দরের, আর একটা শিখরিণীর।
ফটো তিনটের দিকে চেয়ে রইলেন নির্নিমিষে। চোখ দুটো জল জল করতে লাগলো বাঘের চোখের মতো। তারপর হঠাৎ পা থেকে চটি জুতো খুলে মেঘসুন্দরের মুখে বসিয়ে দিলেন এক ঘা, হিরণ্যগর্ভের মুখেও। তারপর পাগলের মতো ক্রমাগত মারতে লাগলেন। দেওয়াল থেকে পড়ে গেল ছবিগুলো, আবার তুলে টাঙালেন। তারপর আলমারি থেকে একটা রিভলভার বার করে ঊর্ধ্বমুখী গুলি বর্ষণ করলেন ছবি দুটোর উপর। রিভলভারের সবকটা গুলি যখন শেষ হয়ে গেল, তখন একটা চেয়ারের ওপর বসে হাঁপাতে লাগলেন তিনি। ছবিগুলোর দিকে চেয়ে দেখলেন আবার। হ্যাঁ, ঠিক লক্ষ্যভেদ করেছে। মাথায়, বুকে, মুখে 3 জায়গাতেই লেগেছে। তারপর শিখরিণী ছবির কাছে এসে বললেন, তোমাকে গুলি করব না, তোমাকে আমার চাই। মনমোধকে সরিয়ে দিয়ে তোমাকে আমি অধিকার করব। মনমোধ নির্দোষ জানি, কিন্তু হি ইজ এ ট্র্যাপ্রাসার, তাকে সরতে হবে। যে সিঁদুর সে তোমার মাথায় পরিয়ে দিয়েছে, সে সিঁদুর মুছে দেব আমি। নিজের রক্ত দিয়ে নতুন করে সিঁদুর পরিয়ে দেব তোমাকে। এই বলে পাশের টেবিল থেকে একটা ছুঁচ তুলে নিজের আঙুলে ফুটিয়ে দিলেন সেটাকে। টিপে রক্ত বার করলেন। সেই রক্তের টিপ পরিয়ে দিলেন শিখরিণীর কপালে। নির্নিমিষে চেয়ে দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ। তারপর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল 2 ফোঁটা। খানিকটা শান্তি পেলেন যেন। এই তার নিত্যকর্ম। দিনের পর দিন 3খানা ফটো এনলার্জ করে করে এই করছেন তিনি। অদ্ভুত নেশার মতো হয়ে গেছে একটা। রিভলভারটায় নতুন টোটা পুড়ে আবার সেটা আলমারিতে পুড়ে রাখলেন। তারপর টেবিলের ধারে এসে বসলেন চুপ করে, 2 হাতের ওপরে মাথা রেখে। যে অশ্রুধারা একটু আগে ঝরে পড়ছিল, তা শুকিয়ে গেল ক্রমশ। মুখভাব কঠিন হয়ে উঠল আবার। ঈর্ষায় ফুটন্ত আবর্তে সমস্ত মন আবৃত হতে লাগলো। ক্রোধে ক্ষোভে পুড়ে যেতে লাগলো সর্বাঙ্গ। কলিং বেলের ঝৎকারে হঠাৎ চমকে উঠলেন। নিচে নিশ্চয়ই এসেছে কেউ, হয় নগেন, না হয় তুঙ্গশ্রী। বীরাদেবী এখানে আসবে না, কারণ এখানকার ঠিকানা তার জানা নেই। তার জন্য একটা আলাদা বাড়ি ভাড়া করেছেন কেশব। বেলটা আবার বেজে উঠল। তাড়াতাড়ি নেমে গেলেন তিনি। কপারটা বন্ধ করতে ভুলে গেলেন। নিচে গিয়ে দেখলেন নগেন এসেছে। নগেন মিলে স্ট্রাইক করবার জন্য গিয়েছিল। একেই মেঘসুন্দর অপমান করে তাড়িয়ে দিয়েছিল। কি হলো? হাসি মুখে প্রশ্ন করল কেশব। আলটিমেটাম দিয়ে এসেছি, আমাদের দাবি যদি মেটান স্ট্রাইক হবে। তুমি নিজে গিয়ে আলটিমেটাম দিয়ে এসেছো? বাহ, ব্রাভো। হ্যাঁ, মেঘসুন্দরের হাতে দিয়ে এসেছি। কি বললেন তিনি? কি আবার বলবেন, খেপে গেলেন আর খ্যাপা কুকুরের মতো তেড়ে এলেন আমাকে। তেড়ে এলেন? কীরকম? দারোয়ান ডেকে মারধর করে তাড়িয়ে দিলেন। দারোয়ান ডেকে মারধর করলেন? বলো কি? ও তো ওরা করবেই, ওই দারোয়ানই তো ওদের সম্বল। তাকিয়া ঠেস দিয়ে বাইজি গান শুনছিলেন। আমি গিয়ে পড়াতে রসভঙ্গ হয়ে গেল একটু। চড়বেন না? বসো বসো, স্পর্ধা তো কম নয়। দারোয়ান দিয়ে তাড়িয়ে দিলে? নিজের পূর্ব স্মৃতিতে হঠাৎ আবার মনে জেগে উঠল তার। ক্রোধে লাল হয়ে উঠল সমস্ত মুখটা। নগেন একটা চেয়ারে বসে বলল, তাতে কি হয়েছে? ভালো কাজ করতে গেলে লাঞ্ছনা তো সহ্য করতেই হবে। দরকার হয়তো আবার আমি যাব, ওসব আমি গ্রাহ্য করি না। মৃদু হেসে নির্ভীক দৃষ্টি তুলে সে চাইলে কেশবের মুখের দিকে। আদর্শবাদী কলেজের ছেলে, আদর্শের জন্য দরকার হলে প্রাণ পর্যন্ত দিতে পারে সে। সরল চোখ দুটিতে উৎসাহের আলো ঝলমল করে উঠল নিমেষে। তোমাকে যেতেই হবে, আবার স্ট্রাইকটা করিয়ে আসতে হবে। হয়তো ভয় দেখিয়ে বা ভাঁওতা দিয়ে ওরা স্ট্রাইককে হতে দেবে না। বেশ, যাবো, আবার আজই যাব। বেশ তো, ওদের মধ্যে থাকো গিয়ে। কিছু টাকা না হয় দিয়ে দিচ্ছি তোমায়, কারণ স্ট্রাইকের সময় ওদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হবে তো। বেশ,
আচ্ছা, তুঙ্গশ্রী দেবীর কোনো খবর জানো? তিনি তো দেখলাম আসরে বসে বাইজির গান শুনছেন। বাইজির গান শুনছেন? তাই তো দেখলাম। মেঘবাবুর আসরে বসে? হ্যাঁ, আমাকে যখন দারোয়ানটা অপমান করে তাড়িয়ে দিচ্ছিল তখন তিনি সেখানেই বসেছিলেন। তো শব্দটি পর্যন্ত করলেন না। কেশব সামন্ত গোফের অগ্রভাগে পাক দিলেন দু একবার অন্যমনস্কভাবে। তারপর নগেনের দিকে চেয়ে বললেন, তোমাকে তো চেনেন না উনি, তাই হয়তো কিছু বলেননি। বাহ, আমাকে না চিনলেও আমি যে শ্রমিকের জন্য লাঞ্ছনা সহ্য করছি তা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন উনি। সেখানে যারা যারা ছিল সবাই বুঝতে পেরেছিল। উনি একটা প্রতিবাদও করতে পারতেন অন্তত। কিচ্ছু করলেন না। কেন যে করেননি সেটা ওর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত বুঝতে পারছি না। হয়তো এমন কোনো ব্যাপার ছিল যার জন্য সেখানে আত্মপ্রকাশ করা সম্ভব ছিল না তার পক্ষে। নগেন চুপ করে রইল, কিন্তু তার চোখ মুখ দেখে বেশ মনে হতে লাগলো যে তুঙ্গশ্রীর ব্যাপারে মোটেই সে খুশি হয়নি। কেশব সামন্ত আর চোখে চেয়ে দেখলেন একবার তার দিকে। নিজের দলের লোকের মধ্যে ঝগড়া যাতে না হয় সেই বিষয়ে সর্বদা তিনি সচেষ্ট। তিনি জানেন এই আত্মকলহই সব পণ্ড করে দেয় শেষে। তিনি আর এ বিষয়ে অধিক বাক নিষ্পত্তি না করে দেওয়াল আলমারি খুললেন এবং 100 টাকার 5খানা নোট নগেনের হাতে দিয়ে বললেন, তুমি চলে যাও। যদি বোঝো সে কোনো বিষয়ে আমার পরামর্শ নেওয়ার দরকার তাহলে চলে এসো, তা না হলে যতদিন স্ট্রাইক চলে ততদিন ওখানে থেকো। আরও টাকার দরকার যদি বোঝো খবর দিও, পাঠাবার ব্যবস্থা করব। নগেন এই চাইছিল। এত বড় দায়িত্বপূর্ণ কাজে একটা ভার পেয়ে সে যেন ধন্য হয়ে গেল। সহজ সাহেব বেরিয়ে গেল টাকা নিয়ে। কেশব সামন্ত দাঁড়িয়ে রইলেন চুপ করে। সংখ্যা, চিন্তা, অনিশ্চয়তা, অস্পষ্ট অন্ধকারে দিশাহারা হয়ে পড়লেন খানিকক্ষণের জন্য। কিছু একটা করতে হবে অবিলম্বে। মনের নিরালম্বর অবস্থা সহ্য করা অসম্ভব তার পক্ষে। আবার 3খানা ছবি নিয়ে পড়বেন? ছবি তৈরি নেই এখন। যেগুলো প্রিন্ট করতে দিয়ে এসেছেন সেগুলো হয়েছে কি? উপরে ঘরে যাবার সিঁড়ির দিকে দ্রুত পদে এগিয়ে গেলেন খানিকটা। আর একটা কথা মনে পড়াতে থেমে গেলেন আবার হঠাৎ। বীরা ফিরেছে কিনা খবর নিয়ে এলে কেমন হয়? ট্যাক্সি করে যেতে কতক্ষণ বা লাগবে? ভ্রুকুঞ্চিত করে ডান দিকের গোফের ডগায় পাক দিলেন দুবার। কিন্তু তুঙ্গশ্রী যদি এসে উপস্থিত হয়, এসে তার ভাইকে দেখতে না পেয়ে সে আবার বেরিয়ে যাবে হয়তো। তার ভাইকে তিনি এখানকার একটা হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন তার অনুপস্থিতিতে। ওরকম একটা টিবি রোগী বাড়িতে রাখা ঠিক নয়। এর জন্য তুঙ্গশ্রীর সম্ভাব্য মানসিক বিপর্যয়টা সামলাবার জন্য তার নিজের থাকা দরকার। তাছাড়া আর কেউ শোনবার পূর্বে ওখানে কি হলো তার তিনিই প্রথম শুনতে চান তুঙ্গশ্রীর মুখ থেকে। সে হয়তো কাউকে দেখতে না পেয়ে ওর পার্টির কারোর বাড়ি চলে যাবে। ভ্রু কুঞ্চিত হয়ে গেল কেশবের। যদিও ওই পার্টির খরচ তিনি বহন করছেন, কিন্তু পার্টির ছোড়াগুলোকে তিনি পছন্দ করেন না তেমন। তুঙ্গশ্রীকে হাতে রাখবার জন্যই ওই 4-5টা বখাটের ছোড়ার খরচ জুগিয়ে যেতে হচ্ছে তাকে। নগেনের পার্টির ছেলেরা এদের চেয়ে ঢের ভালো। না থাকাই স্থির করলেন তিনি বাড়িতে। কিন্তু কি করা যায়? চুপ করে থাকতে হবে? সে তো অসম্ভব। গ্রামোফোন রেকর্ড দেওয়া যাক 2-1খানা। বিলিতি নাচের অনেক রেকর্ড আছে তার। উদ্দাম নৃত্যের সঙ্গে উদ্দাম বাজনা দিলে 1খানা। এর সঙ্গে আর একটা জিনিসও করে থাকেন তিনি। প্রাইম স্টোভটা জেলে নেন এর সঙ্গে। প্রাইম স্টোভের হুহু শব্দে জ্যাজ আর ক্যাকোফোনের কর্কশ সঙ্গীত যে আবহাওয়া সৃষ্টি করে তোলে তাতে অদ্ভুত একটা আনন্দ পান কেশব সামন্ত। রেকর্ডটা দিয়ে স্টোভ জ্বালালেন। তারপর ঘুরে ঘুরে বেড়াতে লাগলেন সারা ঘরময়। একটা রেকর্ড শেষ হয়ে গেল, আর একটা রেকর্ড দিলেন, তারপর আর একটা। কিছুক্ষণ পরে এও ভালো লাগলো না আর। একটা বই নিয়ে বসলেন। ডিটেকটিভের গল্প আর অপরাধীদের জীবনচরিত ছাড়া আর কিছু পড়েন না তিনি। বিখ্যাত ফরাসি খুনের ল্যান্ড্রুর জীবনচরিত থেকেই প্রথমে তিনি নারী চরিত্রের চিরন্তন দুর্বলতার আভাস পান।
ল্যান্ড্রু বুঝেছিলেন যে বিবাহের প্রলোভন দেখিয়ে ওদেশের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মেয়েদের অতি সহজে আয়ত্তের মধ্যে আনা যায়। তিনিও ঠিক এই ধরনের কৌশল অবলম্বন করে তুঙ্গশ্রী আর বীরাকে আকর্ষণ করেছেন। তাদের ঠিক বিবাহের প্রলোভন দেখাননি, আকারে ইঙ্গিতে বিবাহের সম্ভাবনাটা ফুটিয়ে তুলেছেন কেবল। তাতেই কাজ হয়েছে। তুঙ্গশ্রী এবং বীরার মতো মেয়ে অপরিহার্য তার পক্ষে। ওরা শক্তির জাত, ওদের তেজ আছে, ইচ্ছে করলে ওরাই আগুন জ্বালাতে পারে। হিরণ্যগর্ভ আর মেঘসুন্দরের প্রজাদের খেপিয়ে তুলতে ওরাই পারবে। সাম্যবাদের প্রতি ওদের প্রগাঢ় নিষ্ঠা, আদর্শের জন্য যে কোনো বিপদের মুখে ওরা এগিয়ে যেতে প্রস্তুত। ওদের একটিমাত্র দুর্বলতা, ওরা পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে চায়, শ্রদ্ধা আকর্ষণ করতে চায়, হৃদয় আকর্ষণ করতে চায়। সম্ভবত ওদের ওই দুর্বলতার রন্ধ পথে প্রবেশ করেছেন কেশব সামন্ত। অস্ট্রিয়ার ক্লাউন প্রিন্স রুডলফের নিদারুণ প্রণয় কাহিনীটাই আবার নিবৃষ্ট চিত্তে পড়তে লাগলেন তিনি। অনেকবার পড়েছেন, তবু আবার পড়তে লাগলেন। গল্পটা তার ভারী ভালো লাগে। হতভাগ্য ওই রাজকুমারের বাসনতপ্ত ক্ষুব্ধ জীবনের সঙ্গে তার জীবনের সুর যেন মেলে খানিকটা। রুডলফও সুখী ছিল না জীবনে। যে রাজপরিবারের মেয়েকে সে বিয়ে করতে বাধ্য হয়েছিল তাকে একটুও পছন্দ হয়নি তার। পড়তে পড়তে নিজের কুষ্ঠ ব্যাধিগ্রস্ত স্ত্রীকে মনে পড়ল। যদিও তার বিবাহের কারম পরম্পরার সঙ্গে রুডলফের বিবাহের কারম পরম্পরার কোনো মিল নেই, তবু রোষে, ক্ষোভে, ঘৃণায়, ঈর্ষায় সমস্ত মন পরিপূর্ণ হয়ে উঠল কেশব সামন্তের। হিরণ্যগর্ভের প্রতি মনটা নতুন করে বিরূপ হয়ে উঠল। হিরণ্যগর্ভই ষড়যন্ত্র করে এই সর্বনাশটা করেছে তার। রুডলফ যেমন প্রণয়িনী মেরি ভেটসেলকে নিয়ে স্বেচ্ছায় মৃত্যু আলিঙ্গন করেছিলেন, সেও কি তা পারবে? শিখরিণী যদি আসে নিশ্চয়ই পারবে। হঠাৎ উত্তেজিত হয়ে দাঁড়িয়ে উঠলেন কেশব সামন্ত। শিখরিণীকে আসতে দেখলে সে কি আসবে না? যদি লেখা যায় যে তার জীবন বিপন্ন, মৃত্যুকালে তাকে একটি বার চোখের দেখা শুধু দেখতে চায়। তিনি জানেন শিখরিণী তাকে ভালোবাসে, হয়তো আসতে পারে, হয়তো সব বাধা তুচ্ছ করে চলে আসবে সে। ক্ষতি কি একখানা চিঠি লিখতে? হয়তো চিঠি পাবে না, হয়তো মনমথো বা মেঘসুন্দরের হাতে পড়বে চিঠিখানা, হয়তো তাকে দেবেই না, ছিঁড়ে ফেলে দেবে ওয়েস্ট পেপার বাস্কেটে। এইসব সম্ভাবনা যে আছে তা জানেন তিনি। কিন্তু যদি পেয়ে যায়, পেয়ে যেতেও তো পারে। শিখরিণী ছাড়া আর কারোর হাতে যদি চিঠিটা পড়ে, তাতে নতুন কোনো বিপদের সম্ভাবনা নেই তেমন। কারণ শিখরিণীর প্রতি তার মনোভাবটা যে কি তা তো আর অবিদিত নেই কারোর। শিখরিণী কোনো নতুন বিপদ হতে পারে এতে? ভ্রু কুঞ্চিত করে ভাবলেন খানিকক্ষণ। চিঠিখানা এমনভাবে লেখা যেতে পারে যাতে শিখরিণীর দিক থেকে যে কোনো দোষ নেই তা স্পষ্ট বোঝা যাবে। উত্তেজনা ভরে কাগজ আর কলম টেনে নিলেন কেশব সামন্ত। লিখলেন, শিখরিণী আজ পর্যন্ত কোনো খবর পায়নি তোমার কাছ থেকে। তুমি হয়তো আমাকে ভুলেছ, আমি কিন্তু তোমাকে ভুলিনি। আমি আজ মৃত্যুশয্যায় শায়িত। পৃথিবী থেকে চির বিদায় নেবার আগে শুধু একবার মাত্র চোখের দেখা দেখতে চাই। এসো। ইতি কেশব। চিঠিখানা লিখে খামে পুরে ঘণ্টা টিপলেন। চাকরটা এসে দাঁড়ালো। তুঙ্গশ্রী ফেরেনি এখনো? না বাবু, এই চিঠিটা। আচ্ছা থাক, আমিই যাচ্ছি। তুঙ্গশ্রী এলে অপেক্ষা করতে বলিস, আমি আসছি এক্ষুনি। চাকরের হাতে চিঠি পোস্ট করতে দিতে ভরসা হলো না। নিজেই দ্রুত পদে নেমে গেলেন। একবার ইচ্ছে হলো রেজিস্ট্রি করে দেন, কিন্তু তখনই মনে হলো রেজিস্ট্রির চিঠি নির্ঘার মেঘসুন্দর বা মনমতোর হাতে পড়বে, এমনিই পাঠাতে হবে। কিছু দূরে গিয়ে রাস্তার মোড়ে পোস্টবক্স দেখতে পেলেন একটা। থমকে দাঁড়ালেন সেটার সামনে। তারপর ঠিক করলেন পোস্ট অফিসে ফেলবেন, একেবারে বড় পোস্ট অফিসে। এই ট্যাক্সি।
ধাবমান ট্যাক্সি দাঁড়িয়ে পড়ল। উঠে পড়লেন তাতে কেশব সামন্ত। চলো জেনারেল পোস্ট অফিস। চলতে শুরু করলো ট্যাক্সি। কেশব সামন্ত কেবলই মনে হচ্ছিল যদি চিঠিটা পেয়ে যায়, যদি এসে পড়ে। 49 বায়ুর তরঙ্গে তরঙ্গে মনে ভেসে চলেছে তার। এলোমেলো একটা ঝোড়ো হাওয়াও বইছিল রাস্তার খড়কুটো কাগজের টুকরো উড়িয়ে। তুঙ্গশ্রী এসে দেখলেন নিচে কেউ নেই। নিচের যে ঘরটায় তাকে থাকতে দিয়েছিলেন কেশব সামন্ত, সেই ঘরটার তালা বন্ধ। তুঙ্গশ্রীর বুকের ভিতরটা কেঁপে উঠল ক্ষণকালের জন্য। কেশববাবু সব কথা টের পেয়ে গেছেন নাকি? তাড়িয়ে দিয়েছেন নাকি খোকনকে? এ ঘরে তালা বন্ধ কেন? খোকন তো কখনো বাইরে যায় না, বাইরে যাবার ক্ষমতাই নেই তার। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন খানিকক্ষণ। উপরে গিয়ে কেশব সামন্তর খোঁজ করবেন কিনা ভাবছিলেন, এমন সময় চাকরটা হাজির হলো। সে পাশের গলিতে বিড়ি কিনতে গিয়েছিল। কুড়িটা তার জিনিসপত্র নাবিয়ে পয়সা দিয়ে চলে গেল। দিদিমণি, আপনি এসেছেন? আপনাকে বাবু ওপরের ঘরে অপেক্ষা করতে বললেন। তিনি একটু বাইরে বেরিয়েছেন। জিনিসগুলো এখানেই থাক, আমি আছি। খোকন কোথায়? তাকে বাবু কাল হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। হাসপাতালে? কোন হাসপাতালে? তা তো জানি না। জ্বর বেশি হয়েছিল, তাই বাবু হাসপাতালে পাঠিয়ে দিলেন। ও। ক্ষণকাল দাঁড়িয়ে থেকে উপরে উঠে গেলেন তুঙ্গশ্রী। উপরে গিয়ে দেখলেন সামনের টেবিলে চিঠি লিখবার প্যাড রয়েছে একটা। নেড়ে চেড়ে দেখলেন সেটাকে একবার। সেদিনের খবরের কাগজ পাশেই ছিল, সেটা তুলে দেখতে লাগলেন উল্টে পাল্টে। হঠাৎ রাস্তায় এলোমেলো দমকা হাওয়ায় ঘরে ঢুকল। উপরের ঘরের খোলা কপাটটা তরাম করে বন্ধ হয়ে গেল, আবার খুলল, আবার বন্ধ হয়ে গেল। তুঙ্গশ্রী বেরিয়ে তেতলার সিঁড়ির দিকে চেয়ে দেখলেন তেতলার ঘরটা খোলা রয়েছে। একটা গন্ধ পেলেন। ভ্রু কুঞ্চিত হয়ে গেল তার। বারুদের গন্ধ কি করে এখানে? সিঁড়ি বেয়ে তেতলার ঘরে উঠলেন তিনি। ঘরে ঢুকে অবাক হয়ে গেলেন। চারিদিকে রিভলভারের টোটা ছড়ানো। শিখায়নের ছবিটা টাঙানো ছিল, তার কপালে লাল টিপ একটা। প্রথমে চোখে পড়ল সেইটাই, কিন্তু পরবর্তীতেই হিরণ্যগর্ভ ও মেঘসুন্দরের গুলিবিদীর্ণ ফটো দুটো দেখতে পেলেন। নিস্পন্দন হয়ে দাঁড়িয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর ঘাড় ফিরিয়ে ক্যামেরাটা দেখলেন। সমস্ত ব্যাপারটা যেন জলের মতো স্বচ্ছ হয়ে গেল তার কাছে। নিঃসংশয়ে বুঝতে পারলেন যে হিরণ্যগর্ভ কেশব সামন্ত সম্বন্ধে যা যা বলেছে তা বর্ণে বর্ণে সত্য। কথাটা বুঝতে পারা মাত্র তার পায়ের তলার মাটিটা সরে গেল। হঠাৎ নিজেকে নিতান্ত নিঃসহায় নিঃসম্বল মনে হতে লাগলো। এরপর তো তার এখানে থাকা সম্ভব নয়, কিন্তু যাবেন কোথায়? এই বিশাল কলকাতা শহরে কে আশ্রয় দেবে তাকে? ধীরে ধীরে নেমে এলেন নিচে। একেবারে ইচ্ছা হলেও সোজা নেবে বেরিয়ে চলে যান। কেশব সামন্তর সঙ্গে সমস্ত সম্পর্ক চুকে যাক এইখানেই, কিন্তু যাবেন কোথায়? আবার মনে হলো কথাটা, না, যাবার মতো কোনো স্থান নেই আপাতত। যে দেশের জন্য তিনি জীবন পর্যন্ত পণ করেছেন, সে দেশের এমন একজনও কেউ নেই যার সত্য পরিচয় শুনে আশ্রয় দিতে পারে। দেশ কি দেশপ্রেমের মূল্য দেয় কোনো? দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়ে স্বাধীনতা অর্জন করলে যেসব বীরবৃন্দ তাকে সকলের নামেও মন নেই আজ দেশবাসীর। তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়নি কেউ। উদ্বুদ্ধ হয়েছে কেবল চতুর ব্যবসায়ীরা। তারাই তাদের ছবি আর জীবনচরিতের পসরা সাজিয়ে টাকা রোজগার করছে। দেশপ্রেমের আদর্শকে কাজে লাগাচ্ছে কেশব সামন্তের দল নিজের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের তাগিদে। নিচে নেমে এসে একটা চেয়ারের ওপর বসে পড়লেন তিনি অবসন্ন হয়ে। পহর মুহূর্তেই আবার সোজা হয়ে উঠে বসলেন। না, শঠের সঙ্গে ভদ্রতা করে কোনো লাভ নেই। যতক্ষণ নিজের নিরাপদ আশ্রয় একটা খুঁজে বার করতে না পারছেন, ততক্ষণ এইখানেই থাকতে হবে ভণ্ডামের মুখোশ পরে। খোকনকে স্যানিটেরিয়ামে পাঠানোর ব্যবস্থা করতে হবে অবিলম্বে। তার এক দূরসম্পর্কের কাকা আছেন এখানে, মাধব কাকা। তিনি যদি খোকনকে নিয়ে যেতে রাজি হন ভালো হয়, কারণ তিনি কিছুকাল মাদ্রাসে ছিলেন। ও অঞ্চলের পথ ঘাট চেনা তার। তুঙ্গশ্রী নিজেই যাবেন ঠিক করেছিলেন, কিন্তু তাকে এখন নতুন আশ্রয় খুঁজতে হবে একটা। তাছাড়া যে ব্যাপারে তিনি জড়িয়ে পড়েছেন
সেইটাই চুম্বকের মতো টেনে রাখতে চাইছে তাকে এই কলকাতা শহরে। অত্যন্ত অপ্রত্যাশিতভাবে একটা উপন্যাসের কৌতূহলজনক পরিচ্ছেদে আটকে পড়েছেন তিনি যেন।